আপনার রায় অনুষ্ঠানে আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। সেঞ্চুরি করেও থামছে না পেট্রোলের দাম, ক্রমশ ঊর্ধ্বমুখী। অন্যদিকে ডিজেলও পিছিয়ে নেই, রীতিমতো কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে পেট্রোলকে, যা কখনো কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেননি। আর এই লাগাতার পেট্রোল ডিজেলের দৌড়ের মধ্যেই ক্রমাগত চাপ বাড়িয়ে চলেছেন বিরোধীরা। যেভাবে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি হচ্ছে এবং তার জেরে যেভাবে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। আর ততই আরও চাপ বাড়াচ্ছেন বিরোধীরা। এই নিয়ে আমরা আজকে আলোচনা করব আপনার রায় অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেবাংশু ভট্টাচার্য, বিজেপির পক্ষ থেকে মণিকাঞ্চন পাল, সিপিআইএম এর পক্ষ থেকে শতরূপ ঘোষ, কংগ্রেসের পক্ষ থেকে সৌম্য আইচ রয়, রয়েছেন অভিনেতা সৌপ্তিক চক্রবর্তী এবং রয়েছেন অর্থনীতি বিশ্লেষক অনির্বাণ দত্ত। আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরুতে আপনাদের দেখাবো চুঁচুড়া চন্দননগর থেকে কলকাতা জ্বালানির দামে লাগাম টানার দাবিতে রাজ্য জুড়ে প্রতিবাদ বিক্ষোভ। তৃণমূলের পাশাপাশি কংগ্রেস। পেট্রোলের দৌড় 100 পেরিয়েও চলছে, ডিজেলও সেঞ্চুরির দৌড় করায়। জ্বালানির ছেঁকায় সংসার চালানোই দায়, সেই জ্বালানির দাম নিয়েই রাজপথে বিক্ষোভ। রাজ্য জুড়ে প্রতিবাদ বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস। কোথাও রাস্তায় বসে আন্দোলন, কোথাও অভিনব উপায়ে বিক্ষোভ। জ্বালানির দাম নিয়ে আম আদমির হয়রানিকে তুলে ধরার চেষ্টা করল রাজ্যের শাসক দল। বাংলার প্রতি বঞ্চনা, এই সমস্ত কিছুর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মোদী সরকারের কালো হাত ভেঙে দাও, ঘুরে দাও। মোদী সরকার চাই মোদী সরকার চাই দাও। সরকার বিভ্রান্তি নীতি পেতে আমাদের মোকাবিলা হচ্ছে। রাজভবনের সামনে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয় যুব কংগ্রেস। পেট্রোল সেঞ্চুরি ছাপিয়েও এগিয়ে চলেছে, ডিজেলও সেঞ্চুরির দোরগোড়ায়। পেট্রোল 101 টাকা 1 পয়সা, ডিজেল 92 টাকা 97 পয়সা প্রতি লিটার। জ্বালানির দামে নাভিশ্বাস অবস্থা। কমছে আর 2 টাকা 4 টাকা করে বাড়ছে। নামাচ্ছেন রাস্তায় 4 চাকা তো নামাচ্ছি না, বাইক দিয়ে ঘুরতে হচ্ছে। সাধারণ মানুষের এই ক্ষোভকে সামনে রেখে চাপ বাড়াচ্ছে তৃণমূল ও কংগ্রেসের মতো বিরোধী দল। নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর এলপিজি প্রাইস দ্বিগুণ হয়ে গেছে, রান্নার গ্যাসের দাম দ্বিগুণ হয়ে গেছে এবং পেট্রোল ও ডিজেলের দাম 459% বৃদ্ধি পেয়েছে। এটা রেকর্ড থেকে আমি বলছি। সাম্প্রতিক একটি সমীক্ষায় উঠে এসেছে তেলের দাম লাগাম ছাড়া হওয়ায় গড়ে সংসার খরচ 1000 থেকে 3500 টাকা বেড়েছে। কোভিড আবহে এই ধাক্কায় নাজেহাল অধিকাংশ মানুষ। এ এক এমন রোগ যার ওষুধ কি কারোরই জানা নেই। বিজেপি বিরোধী দলগুলির বক্তব্য, এই অবস্থায় লাগাতার আন্দোলন ছাড়া আর কোনো গতি নেই। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। মণিকাঞ্চন বাবু, আচ্ছে দিনের অপেক্ষায় সবাই ছিলেন। এই কি সেই আচ্ছে দিন যেখানে পেট্রোল সেঞ্চুরি করে দৌড়তে থাকবে এবং ডিজেল তার পেছনে দৌড়বে? সর্বপ্রথম যে বিষয় নিয়ে আজকে আপনাদের বিতর্ক সভা হচ্ছে, অর্থাৎ পেট্রোলের দাম বৃদ্ধি নিয়ে, তার জন্য সাধারণ মানুষ যেমন জ্বলছে, একজন সাধারণ মানুষ হয়, আমিও খুব নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমিও জ্বলছি, সেই জ্বালায় আমিও কিন্তু বাইরে নেই। তার জন্য হাত জোর করে সকল সাধারণ মানুষের কাছে আমরা ক্ষমা প্রার্থী। আমরা সহানুভূতি জানাচ্ছি না, আমরা সবার সাথে সমব্যথী। কিন্তু আমার এখানে খুব ভালো আজকে প্যানেল রয়েছে, প্রত্যেক দলেরই একজন করে রয়েছেন। আমি জাস্ট একটু ইতিহাস আর আপনাদের কাছে চাইব যে এতদিন হয়নি কেন,
আর মৌপিয়াদি আপনিও তো অন্তত এই দীর্ঘ সময়ে অন্তত আপনিও সেঞ্চুরি করে ফেলেছেন এই একটি বিষয়ের উপরে বয়সে? ডিবেট করে, এটাও আচ্ছা। সেঞ্চুরি আপনার হয়ে গেছে। আমি জিজ্ঞেস করতে চাই, না সেঞ্চুরি হয়নি, এই পেট্রোল ডিজেলের দামের উপরে আপনি এর আগে কার্যক্রম করেননি, ঠিকই। করে ফেলেছেন। বয়সের সেঞ্চুরি নয়, সরি, বয়সের নয়, এই বিষয়ের উপরে ডিবেট। কিন্তু আমার বিষয় হচ্ছে 2013 সালে পেট্রোলের সর্বাধিক দাম ছিল 83 টাকা 63 পয়সা। আজকে 2004 থেকে 2014 আপনার পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে 105%, এবং যেখানে মুদ্রাস্ফীতি ছিল 11%। আর তারপরে দেখুন আমাদের এই সময়টুকুতে কতটুকু দাম বৃদ্ধি হয়েছে, এবং মুদ্রাস্ফীতি 5%-এ রাখা হয়েছে। যেপত্র জিনিসের দাম বাজারে আপনারা দেখছেন, তার জন্য অনেকটা ট্রান্সপোর্টেশন দায়ী, এবং আপনারাই দেখিয়েছেন যে হোলসেল থেকে রিটেলে আসতে কিভাবে জিনিসের দাম বেড়ে যাচ্ছে। আমার দেবাংশু, শতরূপ এবং সৌম্যদা তিনজনের কাছেই অনুরোধ থাকবে, দেবাংশুর কাছে বাংলা আছে, পশ্চিমবাংলা রয়েছে, শতরূপের কাছে কেরল রয়েছে, সৌম্যদার কাছে মহারাষ্ট্র, ছত্তিশগড়, রাজস্থান রয়েছে। আপনারা যে বিরোধিতা করছেন, সেই বিরোধিতায় আপনারা এটা তুলে আনুন যে আমরা প্রত্যেকটি রাজ্য থেকে 20 টাকা 25 টাকা করে ট্যাক্স কমিয়ে দিয়েছি, এবার কেন্দ্রও কমা, নাম্বার 1। আর নাম্বার 2, যে বিরোধিতা আজকে আপনারা দেখালেন পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে, এর সাথে যে বিরোধিতা আপনারা করেছেন তার সাথে যদি আজকে আপনারা এই ডিমান্ডটা করতেন যে জিএসটির আওতায় পেট্রোল ডিজেলকে আনতে হবে, তাহলে মনে হয় মানুষের সাথে শুধু অপোজিশন নয়, এখানে অপোজিশন শুধু বিরোধিতা করা নয়, বিরোধিতার সাথে মানুষের যে জ্বালা, তার যে লাঘব দেওয়ার জন্য বিরোধীরা খুব সক্রিয় এবং অনুভূতি রয়েছে, সমবেদনা রয়েছে, সেটাও কিন্তু ফুটে উঠত। দেবাংশু, সেটা ফুটিয়ে তুলতে পারলে না কেন? আচ্ছা, আমাকে একটু কয়েকটা ডেটা দিতে হবে, কারণ বিজেপি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টেলিভিশন চ্যানেলে একটা কথা বলে আসছে যে রাজ্য সরকারগুলো নাকি বেশি ট্যাক্স নিচ্ছে, কারণ কেন্দ্র যে ট্যাক্সটা পায় তারও 42% অর্থ কমিশনের নিয়ম অনুযায়ী রাজ্যকে ফিরিয়ে দিতে হচ্ছে। আচ্ছা, ব্যাপারটা কি বলুন তো, এখানে আমি জানি, এখানে একটু মণিকাঞ্চনদা একটু বুঝতে পারবেন। ধরুন একটা দোকানে আমি গেলাম, মণিকাঞ্চনদা আর আমি দুজন মিলে গেলাম, আর সেখান থেকে ফ্রিতে দেওয়া হচ্ছে, একটা শর্ত রয়েছে। মণিকাঞ্চনদা আমাকে বললো দেবাংশু, যদি কলা দেওয়া হয় তাহলে কলাটা তোমার আর আমার মধ্যে ভাগ হবে, কিন্তু যদি আম দেওয়া হয় তাহলে আমগুলো কিন্তু শুধু আমি রাখবো। মণিকাঞ্চনদা আমায় বললো, আমি শর্তটা মেনে নিলাম, নিয়ে গিয়ে দোকানে গেলাম। এবার দোকানে প্রথমে 2টো কলা দেওয়া হলো, একটা মণিদা নিল, একটা আমি নিলাম। এরপরে আবার 2টো কলা দেওয়া হলো, মণিদা একটা নিল, আমি একটা নিলাম। এরপরে দেখা গেল 20টা আম দিল। এবার আমের শর্ত অনুযায়ী তো ওটা পুরোটাই মণিদার রাখার কথা, মণিদা 20টা আমি রেখে দিল। এবার শেষমেশ কাউন্ট হচ্ছে কে কটা ফল পেলো। কি দেখা যাচ্ছে, মণিদা 20টা আম পেলো, তার সাথে কলা 4টে, দুটো ভাগ হয়েছিল 2টো, অর্থাৎ টোটাল 22টা ফল মণিদার, আর আমার হলো 2টো ফল, কারণ ওই শুরুর কলা যেটা 2 ভাগে ভাগ হওয়ার কথা। এখন এই আমটা কি, আমটা হচ্ছে শেষ, যেটা কেন্দ্রীয় সরকারের বসানো শেষ, যেই শেষটা রাজ্য আর কেন্দ্রের মধ্যে ভাগ হয় না। আর কলাটা কি, কলাটা হচ্ছে এই এক্সাইজ। এবার এই এক্সাইজটা কি হিসাব হচ্ছে, এই যে সেন্ট্রাল ট্যাক্স টোটাল 33 টাকা, তার মধ্যে 20 টাকা হচ্ছে কেন্দ্রের শেষ, যেটা আম, যেটা মণিদা কাউকে ভাগ দেবেন না, মোদিজি কাউকে ভাগ দেবেন না। আর শেষ এক্সাইজ কত, এক্সাইজ হচ্ছে 12 টাকা 50 পয়সা। এই যে 12 টাকা 50 পয়সা, এটা অর্থ কমিশনের নিয়ম অনুযায়ী 2 ভাগে ভাগ হওয়ার কথা, রাজ্য 42%, বাকিটা কেন্দ্রের। কিন্তু এই টাকারও 42% কেন্দ্র দিচ্ছে না, দিচ্ছে কত, দেওয়ার কথা হচ্ছে রাজ্যগুলোকে 5 টাকা, কিন্তু কেন্দ্রীয় সরকার দিচ্ছে 57 সেই পয়সা। তৈলাক্ত বাঁশের অঙ্ক। দেখুন, আমি দেবাংশু বলল অনেক তথ্য এদিক ওদিক ঘোরানোর চেষ্টা করলো, আমি কিন্তু খুব সাধারণ, আমরা তো খুব বিজেপি করি, আপনারা ভাবেন আমরা খুব অশিক্ষিত দল, শিক্ষা নেই আমাদের মধ্যে, অশোক লাহিড়ির মতো অশিক্ষিত লোকেরা আমাদের সাথে রয়েছে। আমি খুব সোজা নিজে প্রশ্ন নিজেকে করছি অশিক্ষিত বলছেন, যে আমরা কি আজকে আপনাকে অশিক্ষিত যে বলিনি? কাজ নিচ্ছে এর মধ্যে কিন্তু না দাঁড়ান না, আপনারা বলেন সোশ্যাল মিডিয়াতে। আমি দেবাংশু তোমার সময় তো ডিস্টার্ব করিনি ভাই, ঠাকুরঘরে কি আমি কলা খাইনি বললে হবে? জল প্রকল্পেও এই জাস্ট গত 4-5 মাসের মধ্যে 7,300 কোটি টাকা দেওয়া হয়েছে, রেভিনিউ ডেফিসিটের জন্য 4,401 কোটি টাকা দেওয়া রয়েছে। গত পরশুদিন এমার্জেন্সি কোভিডের জন্য
123 কোটি টাকার এমার্জেন্সি প্রজেক্ট নেওয়া হয়েছে, বাজেটের বাইরে গিয়ে 70,000 কোটি টাকা নভেম্বর পর্যন্ত চাল ডালের দেওয়ার ব্যবস্থা করা রয়েছে, ফ্রিতে আচ্ছা ভ্যাকসিনেশন মনিদা, দেওয়ার ব্যবস্থা হয়েছে। কি প্রত্যেকটা করা দেশের, হয়নি? আমাদের ভারতবর্ষের আমার আশেপাশে খুব যতগুলো দেশ, প্রশ্ন দেবাংশুর নেপাল, কাছে। বাংলাদেশ, দেবাংশু, পাকিস্তান, please ভাই, আফগানিস্তান, প্রত্যেকটা please দেশকে ভাই। করোনা সামলাতে হচ্ছে, প্রত্যেকটা দেশকে তার জনগণকে ফ্রিতে রেশন দিতে হচ্ছে, ভ্যাকসিন দিতে হচ্ছে। ভারতের Please, মাটিতে please ভ্যাকসিন ভাই, তৈরি হয়েছে, অন্যান্য আমি দেশকে ভ্যাকসিন তোমার কিনতে সময়- হচ্ছে। তোমার সময় একটা কথা বলো তো, মৌপিয়াদির কাছে অনুরোধ আমাদের করবো, পাশের মৌপিয়াদি, দেশগুলো 50 টাকা 60 টাকায় কি করে পেট্রোল দিচ্ছে দাদা? মৌপিয়াদি, আমি করোনা বারবার তো শুধু অনুরোধ ভারতে করছি, এরা আসেনি। মাঝখান দিয়ে কথা বললে কিন্তু না, 9টা please, পর্যন্ত মনিদাকে- কেউ বলতে মনিদাকে পারবে না। বলতে দাও, দেবাংশু। 9টা পর্যন্ত না, না, মনিদা কেউ বলুন, কাউকে বলুন। বলতে দেবো না, বলুন, মাঝখান বলুন, দিয়ে বলুন। কথা বললে। বলুন মনিদা, আপনি না, পেট্রোলের না, দাম বাড়িয়ে আমি দুঃখিত, বলছি, আমি আমি তো আপনাকে কারোর আজকে সময় দুঃখিত। ডিস্টার্ব করছি না। আমার আরে বাবা, দেবাংশুর কাছে আমার প্রশ্ন, যেখানে সরকার নাজেহাল খরচা নিয়ে, সেখানে ফ্যালকন 2000 ফ্লাইট যার 45 ঘন্টার ভাড়া 10 লাখ টাকা, সেইটা মমতা ব্যানার্জি কেন খরচা বাড়ালেন? যখন খরচা নিয়ে তোমরা এতই সচেতন, তাহলে বিধান পরিষদ করে যাদের টিকিট দিতে পারোনি তাদের জায়গা দিয়ে ব্যবস্থা করার কি দরকার ছিল? আমার প্রশ্ন এখানে, যে খরচা যখন সামাল দিতে পারছো না ভাই, কিছু করে দেখাও। অনলি অপোজ, নো প্রপোজ, শুধু বিরোধিতা, কোনো Only প্রস্তাবনা নেই oppose, no যে এগুলো propose. আমরা করেছি। মনিদা, আমি আজকে আসবো বলো, আপনার কাছে, গত মনিদা। 4 দেবাংশু, আসবো মাসে, please, আমি একটু শতরূপের কাছে আসি। হ্যাঁ, শতরূপ অনেকক্ষণ হাত তুলে আছে। শতরূপ, মৌপিয়াদি, আমি সবার আগে মনিদাকে সিপিএমে স্বাগত জানাচ্ছি। তার কারণটা হচ্ছে, মনিদা যে কথাটা বললেন যে বিরোধীরা এটা প্রস্তাব করুক যে জিএসটির আওতায় আনা হোক পেট্রোলিয়াম প্রোডাক্টকে, যেদিন ভারতবর্ষে জিএসটি লাগু করা হয়েছে তার আগের দিন থেকে এটা সিপিআইএমের দাবি যে পেট্রোলিয়াম প্রোডাক্টকে জিএসটির আওতায় আনা হোক। আমি খুব খুশি যে মনিদা একটা সঠিক জায়গা থেকে আলোচনাটা শুরু করলেন। উনি বিজেপি নেতা হলেও উনি একজন সাধারণ মানুষ, সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান। নরেন্দ্র মোদী যাই বলুন না কেন, ওনার জীবনের বাস্তবতা মণিশঙ্কর দাকে এটা বুঝিয়েছে যে নরেন্দ্র মোদীর অর্থনীতি মনিদার পরিবারের সর্বনাশ করেছে। বামপন্থীরা যে স্লোগানটা দিয়েছিল সেটাই, বা যে দাবিটা করেছিল, এটাই সঠিক দাবি। জিএসটির আওতায় পেট্রোলিয়াম প্রোডাক্টকে, পেট্রোল ডিজেলকে আনা উচিত। মনিদা, আমি আপনার সঙ্গে সহমত, এবং আমার ভালো লাগছে আপনি বিজেপি নন, আপনি সিপিএমের সঙ্গে সহমত এই প্রশ্নে। দ্বিতীয় কথা, দেখুন, রাজ্যের সরকার সেস নিচ্ছে, আমি দেশদ্রোহী এখানে তৃণমূল দল করি না ভাই। মনিদা, আপনি বলেছিলেন না, দেবাংশুকে তখন বললেন না ইন্টারাপ্ট না করতে, আপনিও করবেন না প্লিজ। দেখুন, তৃণমূলের সরকার পশ্চিমবাংলায় ট্যাক্স নিচ্ছে, কেরালার সরকার কেরালায় ট্যাক্স নিচ্ছে, সব সত্যি। মনিদাকে আমি খালি মনে করাই, এই মুহূর্তে ভারতবর্ষের 29টা রাজ্যের মধ্যে 21টা রাজ্যে বিজেপি বা বিজেপির জোট শরিকরা রাজ্যের সরকার চালাচ্ছে। তাই আজকে যদি পেট্রোল ডিজেলের দাম বাড়ার জন্য ওনারা ঘুরপথেও কোনো রাজ্যের সরকারকে দায়ী করেন, ইভেন যদি তৃণমূল সরকারকেও দায়ী করেন, তাহলেও বিজেপিকে এই জবাব দিতে হবে যে ভারতবর্ষের 29টার মধ্যে 21টা রাজ্যে সস্তায় পেট্রোল ডিজেল কেন পাওয়া যাচ্ছে না, ওখানে বিজেপির রাজ্যের সরকারগুলো কেন সেসে ট্যাক্স ছাড় দিচ্ছে না। আমি জানাই এখানে মৌপিয়াদি, আপনারাও এটা জানেন, এই মুহূর্তে ভারতবর্ষে যে রাজ্যটা সবচেয়ে বেশি রাজস্ব আদায় করে পেট্রোলিয়াম প্রোডাক্টের ওপর, রাজ্যের সরকার, সেই রাজ্যটার নাম হচ্ছে মধ্যপ্রদেশ। বিজেপি পরিচালিত রাজ্য, আমি নামভাবে বলে যেতে পারি। 3 নম্বর, আমার শেষ কথা, মনিদা একটা উদাহরণ দিলেন এখানে 2013 সালের, যে 2013 সালে ভারতে পেট্রোলের দাম ছিল 83 টাকা লিটার, সেটা এখন বেড়ে মাত্র 101 টাকা হয়েছে। ঠিক মনিদা, তার সাথে আপনাকে একটা তথ্য যোগ করেই, ভারতবর্ষে যখন পেট্রোলের দাম ছিল 83 টাকা 2013-এ, তখন ইন্টারন্যাশনাল মার্কেটে ক্রুড অয়েলের দাম ছিল এক ব্যারেলে $108। $108 যখন ক্রুড অয়েলের দাম, ভারতে পেট্রোলের দাম 83। আজকে ইন্টারন্যাশনাল মার্কেটে ক্রুড অয়েলের দাম $75। ওখানে 108 থেকে কমে 75 হয়েছে, এখানে মোদিজির অনুপ্রেরণায় 83 থেকে বেড়ে 101 হয়েছে। এই দেশ চালাচ্ছেন আপনারা। তাই আমি আমার কথা শেষ করছি খালি এইটা বলে, আমি খুব খুশি। এই ধর্ম, মন্দির, মসজিদের রাজনীতি মানুষকে ভাগ করে, কিন্তু আমি খুব খুশি সত্যি সত্যি যখন মানুষের উনুনে টান ধরেছে, উনুনে আগুন লেগেছে, রান্নাঘরে আগুন লেগেছে, তখন মনিদার মতো একজন আমি আসবো বিজেপি নেতাও শতরূপের এই কাছে, আমি বাস্তবতা সৌমদার মানছেন। কাছে একটু আসবো। বিজেপির নেতাও, সৌমদা শুধু তো তৃণমূল কংগ্রেস না, আজকে যুব বাস্তবতা মানছেন কংগ্রেসকেও আমরা যে উত্তর থেকে নরেন্দ্র মোদীর দক্ষিণ লাইনটা ভুল আন্দোলনে লাইন, শামিল হতে দেখেছি। ভুল অর্থনীতি। আমার সৌমদার কাছে দুটো প্রশ্ন। এক হচ্ছে যে কংগ্রেস শাসিত যে রাজ্যগুলো, সেখানে কি সত্যি সত্যি কংগ্রেস তারা রাজ্যের যে অংশত ভ্যাট যেটা, সেটা কমিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারছে না? নাম্বার 1। নাম্বার 2, যদি আমরা একটু গভীরে যাই, যে সময় থেকে এই মার্কেটের সঙ্গে সাযুজ্য রেখে এই পেট্রোপণ্যের দাম সেটা নির্ধারিত হওয়ার সিদ্ধান্ত হয়েছিল, সেটা কোন জমানায়? না, প্রথমে আমি বলি যে মৌপিয়া, আমি অনেকক্ষণ ধরে আলোচনা শুনছিলাম, আলোচনার মধ্যে অর্ধসত্য কিছু পেলাম, আমাকে একটুখানি বলা দরকার। ছোটোবেলায় দেখতাম, এখনও দেখি, যে ট্রেনে, লোকাল ট্রেনে
পকেটমার যখন পকেটমারি করে তখন দেখুন পকেটমার ধরা পড়ার আগে পকেটমারের দলের থেকে 4-5 জন পকেটমার বলে চিৎকার করে, পকেটমারের পেছনে পকেটমার তাড়া করে। পশ্চিমবঙ্গ সরকার আন্দোলন করছেন, খুব ভালো কথা। দেবাংশু কতগুলো তথ্য বলল আমি শুনলাম, কিন্তু এটা কি অস্বীকার করতে পারবে যে পশ্চিমবঙ্গ সরকার প্রায় প্রতি মাসে 1300 থেকে 1400 কোটি টাকা শুধুমাত্র পেট্রোল ডিজেলের ওপর থেকে ট্যাক্স আদায় করে। রাজ্য সরকার ছেড়ে দিন, কেন্দ্রীয় সরকার একমাত্র 33 টাকা থেকে 14 টাকা বাদ দিলে প্রায় 19 টাকা মতো ট্যাক্স নেয়, আর রাজ্য সেখানে 25 টাকা প্লাস 14 টাকা। আপনি অর্থ কমিশনকে হাওয়া দিয়ে দিলেন, বলে হচ্ছে না। মানে আগে তো বলতো যে এই যে মণিকাঞ্চন বলছিল না, আগে লোকে বলতো আছে দিন, এখন লোকে বলছে বাকি আর কত দিন। আপনি বলুন তো একটা কথা, একটা সরকার গত 7 বছরে 30 লক্ষ কোটির মানে প্রায় 30 লক্ষ কোটি টাকা শুধুমাত্র ট্যাক্সে আদায় করেছে, শুধুমাত্র ট্যাক্সে। আপনি বলছেন যে কোনো সরকার পারেনি? ছত্তিশগড় সরকার 12 টাকা কমিয়ে দিয়েছে তার ভ্যাট থেকে, 12 রুপিস পার লিটার। যদি সদিচ্ছা থাকে আপনি কি করা যায় না? 2011 থেকে আপনি বলছেন সাবসিডি যদি আপনি খাদ্যবস্তুতে সাবসিডি দিতে পারেন, আপনি যদি সারে সাবসিডি দিতে পারেন, আপনি ডিজেলে সাবসিডি দিতে পারেন না, যেটা সবথেকে বেশি পণ্য পরিবহন করে ভারতবর্ষে। আপনি জানেন মৌপিয়া, আজকের দিনে দাঁড়িয়ে যে সরকারটা বলছে, নির্মলা সীতারামনজি এত কথা বললেন মণিকাঞ্চন, তো নির্মলা সীতারামনজি তো আপনি আজকে ক্রুড অয়েল প্রাইসের কথা বলছেন, আপনি জিএসটির কথা বলছেন, আপনি এত কথা বলছেন, আপনি আনুন না জিএসটির আওতায়, আমরা তো স্বাগত জানাচ্ছি, কিন্তু শেষটাকে কমান, শেষটা কমিয়ে মানুষের পকেটের বোঝাটা একটু কমান না। আজকের দিনে দাঁড়িয়ে উনি অনেক বড় বড় কথা বললেন মণিকাঞ্চন ভাই। আপনি জানেন গত 8 বছরে রিটেল প্রাইস ইন্ডেক্স হ্যাজ বিন রেজ আপ টু 10.48%, 10.48% শুধু রিটেল প্রাইস বেড়েছে। আজকে সর্ষের তেলের দাম কত? বিকজ অফ প্রাইস হাই আজকে সর্ষের তেল 190 টাকা, অরহর ডালের কিলো কত? 190 টাকা, যেটা 70 টাকা ছিল 2014 সালে। গালাগালি দেওয়া সোজা ভাই, কিন্তু আপনি বলুন তো আজকে কাঁচা লঙ্কার কিলো কত, আজকে করলার কিলো কত, আজকে ডিম কত টাকায় পাওয়া যায়, 30 টাকার দুধ আজকে কত টাকা লিটার। বাংলার মানুষ নয়, সারা ভারতবর্ষ জ্বলছে। ডিজেলের মূল্য যদি বৃদ্ধি পায় তার যে ক্যাসকেডিং এফেক্ট সেটা হিউজ, এবং যেটা সাধারণ মানুষ যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ থেকে শুরু করে। সৌমদা বলুন। মপি আমি জাস্ট ক্লোজ করে দিচ্ছি যে আমার দেশ রামের দেশ, তো এই রাম জয় শ্রীরাম বলে স্লোগান দিয়েছিলেন, আমার দেশ থেকে পেট্রোল কিনে রাবণের দেশে যদি 71 টাকায় বিক্রি করা যায়, আর নেপাল যে সীতারামাইয়ার দেশ সেখানে যদি 72 টাকায় বিক্রি করা যায়, তাহলে কত ট্যাক্স নেবেন আর মানুষের পকেট থেকে? আমি আসবো আপনার কাছে প্লিজ, আমি সৌপ্তিকের কাছে আসি। আমরা তো পলিটিশিয়ানদের বক্তব্য শুনলাম, বিভিন্ন রাজনৈতিক দলের যুক্তি পাল্টা যুক্তি শুনলাম, আমি একটু সৌপ্তিকের কাছে আসবো যে একজন সাধারণ মানুষ হিসেবে এই ছ্যাঁকাটা কতটা লাগছে? ছ্যাঁকাটা খুবই লাগছে, প্রত্যেকটা সাধারণ মানুষ সেটা ফিল করছে। কিন্তু আমি শুরু করব মণিকাঞ্চনদা যে কথাগুলো বলেছিল সেইখান থেকে। আজকে মণিকাঞ্চনদা বলছে যে প্রথমে রাজ্য কমাক, তারপর সেন্টার কমাবে। এইখানে তো পেহলে আপ বলে লখনৌতে একটা কথা হয় না, ট্রেন বেরিয়ে যায়, তো সেরকম হচ্ছে আম আদমি ট্রেন বেরিয়ে যাচ্ছে, আচ্ছে দিন আর আসছে না। কিন্তু সমস্যার এই জায়গাটা হচ্ছে যে আজকে বিজেপি অনেকগুলো রাজ্যে আছে, সেন্টার এবং স্টেট মিলিয়ে। তো আরেকজন এইখানে মেনশন করলো যে কেন সেই জায়গায় আগে বিজেপি ট্যাক্স কমাচ্ছে না। আর আমি একটু অন্য রেফারেন্সে যাই এখানে, কারণ অনেক কথা বলা হয়ে গেছে, অনেক রেফারেন্স দেওয়া হয়ে গেছে। আমার মনে পড়ছে যখন মোদিজি আমাদের প্রাইম মিনিস্টার অপোজিশনে ছিলেন, তখন উনি একটা মূল মুদ্রা তুলেছিলেন যে পেট্রোল এবং ডিজেলের প্রাইস হাইক, যেটায় নাকি তখন সেন্টারে যে গভর্নমেন্ট ছিল সে পাত্তা দিচ্ছিল না। কিন্তু আজকে কি তিনি ভুলে গেছেন তখন যে কথাগুলো বলেছিলেন যে মানুষের এই সাধারণ মানুষ কিভাবে এফেক্টেড হচ্ছে এইটার জন্যে? কারণ আজকে দাঁড়িয়ে তো তাই হচ্ছে। এবং তখন ইন্টারন্যাশনাল গ্লোবাল ক্রুড অয়েল প্রাইস ছিল $112 পার ব্যারেল, আর আজকে তো সেটা 74-এ এসে দাঁড়িয়েছে, কিন্তু আমাদের প্রাইস বেড়েছে। একটু আগেই আমরা কথা বলছিলাম আমাদের নেবারিং কান্ট্রিজগুলোর। আজকে যখন আমাদের দেশ এই রকম একটা জিডিপি ফল করেছে, মানুষের কাছে চাকরি নেই, মানুষ হাতে ক্যাশ নেই, সেইখানে পেট্রোল বাড়া মানে, ডিজেল বাড়া মানে
প্রত্যেকটা আমাদের বাড়ির যে বেসিক খাবার দাবার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস সব কিছুর দাম বাড়বে, তাহলে এই সিচুয়েশনে যখন করোনা এফেক্টেড একটা সিচুয়েশন, এইখানে দাঁড়িয়ে কি করে মানুষ বেঁচে থাকবে, কি করে মানুষ তার রান্নাঘর চালাবে, এটা ভাবতে হচ্ছে। আজকে ভাবতে হচ্ছে তাদের। আজকে যখন মানুষরা বাইরে যাচ্ছে, গিয়ে কাজ করতে যাচ্ছে, তাদের যেমনি মাস্কটা পরতে হচ্ছে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হচ্ছে, এবং তারা কোথাও ভয় পাচ্ছে যে বাইরে গেলে যদি কোভিড হয় তাহলে আমি বাড়িতে থাকি, কিন্তু বাড়িতে থাকলে আমি ঘরটা চালাবো কি করে? একেবারে সত্যি। এখানে আমরা একটু দেখবো যে একটা মধ্যবিত্ত বাড়ি, একটা সাধারণ মধ্যবিত্ত বাড়ির মধ্যে কি চিত্রটা, কি ফেস করতে হচ্ছে তাদের দেখুন। নমস্কার, জি24 ঘন্টা থেকে আসছিলাম। রান্না হচ্ছে এই মুহূর্তে। একবার কথা বলার চেষ্টা করব যে গ্যাসের দাম বাড়ছে, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, কতটা সমস্যায় পড়েছেন আপনারা? সমস্যা বলতে তো প্রচুর সমস্যা, মানে কি করব আমরা, কি খাবো, মানে এমন রান্না করার অসুবিধে, মানে রান্না করব না বাঁচিয়ে রাখবো বুঝে কিছু অসম্ভব। মানে এই সংসার যেভাবে চলছে আমাদের, এইটুকু টাকায় আমাদের সম্ভব হচ্ছে না। দেখতে পাচ্ছি যে পেট্রোল ডিজেলের দাম প্রত্যেক দিন বেড়ে চলেছে এবং মানুষের চাকরি নেই। লকডাউনের বাজারে কিভাবে সংসার চালাচ্ছেন, কতটা কষ্ট হচ্ছে? কতটা কষ্ট? প্রচণ্ড কষ্ট, কষ্টের সীমা নাই। যে হারে দিন মানে দাম বেড়েছে সে হারে তো রোজগারও কমেছে। আমি একটা কাজ করতাম, আমার একটা অ্যাক্সিডেন্টে আমার পাটা গেছে। ছেলে একটা প্রাইভেট ফার্মে চাকরি করে, সেটাও এবারে যাবে করছে। কি খাবো, কিভাবে চলবে তা বুঝতে পারছি না। যখন আমরা যুক্তি পাল্টা যুক্তি শুনছি না, আসলে সাধারণ মানুষ তারা এইরকম একটা সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন। আমি এখানে অনির্বাণের কাছে আসবো। অনির্বাণ, এই সেস কমানো যায় না ভ্যাট কমানো যায়, এ নিয়ে আমরা গত কয়েকদিনে প্রচুর বাইট শুনেছি, প্রচুর যুক্তি পাল্টা যুক্তি শুনেছি। আমার একটাই বক্তব্য যে কে আগে কমাবে, পেহলে আপ আমরা শুনবো, আর তার মধ্যে দিয়ে এই সমস্ত মানুষগুলো তারা এই চূড়ান্ত অসুবিধের মধ্যে, চূড়ান্ত সমস্যার মধ্যে, চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে দিয়ে দিন কাটাবেন। উপায়টা কি? না দেখুন, একটা জিনিস পরিষ্কার আজকের দিনে, সেটা হচ্ছে এই পেট্রোপণ্যের যে ক্রমাগত মূল্যবৃদ্ধি, সেটার একমাত্র কারণ হচ্ছে সরকার চায় তাদের কোষাগারে টান পড়েছে, সেই কোষাগারটাকে ভরানোর জন্য যে আমার ইনকাম করতে হবে, এটা ছাড়া আর কোনো কারণ নেই। আপনি যদি আমাকে ইকোনমিক্যালি বলতে বলেন, আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি অন এয়ার, আমি আপনাকে ক্যালকুলেশন করে দেখিয়ে দেবো। দরকার হলে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি থাকুক, আমি একজন অর্থনীতির লোক হিসেবে দেখিয়ে দিতে পারি যুক্তিতক্ক দিয়ে যে পেট্রোল এবং ডিজেলের দাম কমানো সম্ভব। এবং এখান থেকে মানুষকে বুঝতে হবে যে সাধারণ ভারতবর্ষের আপামর জনসাধারণকে কষ্ট দেওয়ার জন্য যদি আপনি ভারতবর্ষের ইনকাম বাড়ানোর জন্য ওই পেট্রোল ডিজেলের উপরে শুল্ক বাড়িয়ে আপনি সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করে তুলবেন, তাহলে আমি বলবো একটা ওয়েলফেয়ার স্টেটের ক্ষেত্রে এটা কাম্য নয়, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে দেখুন, ভারতবর্ষের একটা কেন্দ্রীয় সরকার আছে, একটা রাজ্য সরকার আছে। এই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুটো সেগমেন্টে, দুটো ইউনিটের কাছে কিন্তু এই টাকাটা যায়। কত যায় আপনারা সব স্ট্যাটিস্টিক্সে এক্সপার্ট, আজকে আমি দেখছি সবার কাছে স্ট্যাটিস্টিক্স মুখের মধ্যে আছে, আমি সেটাতে যাচ্ছি না। কিন্তু এটা মানতে হবে যে সরকার, কেন্দ্রীয় সরকার হোক রাজ্য সরকার হোক, এদের মধ্যে একটা সমঝোতা করে এক্সিড করতে হবে যে আমরা সাধারণ মানুষকে কষ্ট দেবার জন্য কি এই শুধুমাত্র পেট্রোপণ্যের উপর দিয়ে ট্যাক্স বাড়িয়ে যাব? উত্তর হবে না। নাম্বার ওয়ান, আপনাকে এই একটু আগেই যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের কাছে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমরা যেহেতু আয় ও ব্যয়ের হিসেব রাখি, আয় ও ব্যয়ের মধ্যে একটা সমন্বয় সাধন করতে হবে। আমার খুব ক্লিয়ার কাট আমার জানতে ইচ্ছে করে যে আজকে ভারতবর্ষের কোভিড পরবর্তী পরিস্থিতিতে যে মধ্যবিত্ত পরিবার যাদের ইনকাম কমে গেছে কিন্তু খরচা বেড়ে গেছে, তারা কোথায় যাবে? সরকারের ইনকাম কমেছে, সরকারের খরচা বেড়েছে, কিন্তু সরকার সেইটাকে কম্পেনসেট করবার জন্য গত বছর এপ্রিল মে মাসে যখন বিশ্ববাজারে তেলের দাম, অপরিশোধিত তেলের দাম তলানিতে এসে ঠেকেছিল, তখন থেকে কিন্তু এই লাগাতার পেট্রোপণ্যের দাম বৃদ্ধি চলছিল। কিন্তু আবার এটাও অবাক লাগে মৌপিয়া, যে এই 5 রাজ্যের ইলেকশন গেল তখন কিন্তু এই পেট্রোপণ্যের দাম বাড়েনি। আবার 2 মেতে অ্যানাউন্সমেন্ট হয়েছে, রেজাল্ট বেরিয়ে গেছে, আবার 4 তারিখ থেকে লাগাতার দাম বৃদ্ধি হচ্ছে। দেখুন, মানুষ আজকে কিন্তু সচেতন। মানুষকে আপনারা মিডিয়া, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনারা কিন্তু ওদেরকে সচেতন করে যাচ্ছেন এবং মানুষ এই শোগুলো দেখছে, মানুষ বুঝতে পারছে। শুধুমাত্র অপরিশোধিত তেলের দাম বিশ্ববাজারে কত, তার পরিপ্রেক্ষিতে কিন্তু ভারতবর্ষের এই পেট্রোপণ্যের দাম নির্ধারিত হচ্ছে না। এবং আমি জানি না
কী কারণে ধর্মেন্দ্র প্রধানকে আপনারা সরিয়ে দিলেন এবং এটা একটা মানে সাধারণ মানুষের কাছে কি বার্তা যাবে, আদৌ বার্তাটা যাবে কিনা, কিন্তু আমাদের কাছে এখনও প্রত্যাশার জায়গা আছে যে বোধ বুদ্ধির উদয় হবে। এবং আপনি বলছিলেন রাজ্য সরকার কেন কমাতে পারে না মৌপি, আমি আপনাকে বলছি ফেব্রুয়ারি মাসে 1 টাকা কমানো হয়েছিল, আমি সেদিনও আপনার সাথে ছিলাম, আমি বলেছিলাম ওটা একটা ওয়েলকাম স্টেপ এবং রাজ্য সরকারের এর জন্য কিন্তু 50 কোটি টাকা প্রত্যেক মাসে লোকসান হচ্ছে মানে হচ্ছে ইনকাম কম হচ্ছে। আমরা তখনই বলেছিলাম যে এটা একটা ওয়েলকাম স্টেপ ধরে নিয়ে কেন্দ্রীয় সরকারও হয়তো কিছু টাকা কমানোর চেষ্টা করবে, কিন্তু এটাও মানতে হবে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের দুর্ভাগ্য যে আমরা ব্যাক টু ব্যাক আমফান পেয়েছি, আমরা ইয়াস পেয়েছি, আমরা 1400 কোটি টাকা দিয়ে 8 দফার ইলেকশন পেয়েছি। ভারতবর্ষকে যদি স্বাধীনভাবে চলতে হয় অর্থনৈতিক স্বাধীনতা কিন্তু স্টেটগুলোকেও দিতে হবে এবং আপনাকে বলছি আপামর জনসাধারণকে কষ্ট লাঘব করুন, সরকারের হাতে দুহাত তুলে বলছি সাধারণ মানুষের কথা ভেবে সাধারণ মানুষের কষ্ট লাঘব করবার প্রায়োরিটি হওয়া উচিত। এবং যেটা অনির্বাণ রাইটলি বললেন যে একটা ওয়েলফেয়ার স্টেটে সেটাই কাঙ্ক্ষিত। ছোট্ট একটা বিরতির পর আমরা এই প্রসঙ্গে আলোচনায় ফিরবো, দেখতে থাকুন আপনার রায়। জ্বালানির লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদ, কোচবিহার থেকে কাকদ্বীপ পথে নেমে তীব্র আন্দোলন তৃণমূলের। কলকাতার রাজপথে সুব্রত ফিরহাদ পার্থরা। মোদী সরকারের বিরুদ্ধে জ্বালানি অস্ত্রে শান ঘাস ফুলেন। জ্বালানিতে আগুন জ্বলছে হেসেল, কেন্দ্রকে কাঠগড়ায় তুলে আন্দোলনের তৃণমূল। আন্দোলন করে দাম কমবে না, কটাক্ষ দিলীপের। ভ্যাট কমাক রাজ্য, কেন্দ্রের সঙ্গে রাজ্যকেও কাঠগড়ায় তুলে তোপ অধীরের। কাশীপুরে পেট্রোল পাম্প থেকে মোদির ছবি সরিয়ে বিক্ষোভ, কোথাও সাইকেল কোথাও ঘোড়ার গাড়ি, কাঠের উনুনের রান্না। পাহাড় থেকে সাগর, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে সুর চড়ছে বিরোধীদের। এবার থেকে প্রতি বছর শিক্ষক নিয়োগের পরীক্ষা, আশ্বাস শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। হাইকোর্টে স্থগিতাদেশ উঠতেই উচ্চ প্রাথমিকে নিয়োগের তোড়জোড়। আগামী সপ্তাহে ইন্টারভিউয়ের চেষ্টা কমিশনের। মন্ত্রিত্বে ইস্তফা নিয়ে দিলীপের মন্তব্যের পাল্টা কটাক্ষ বাবুলের। রাজ্য সভাপতি হিসেবে মনের আনন্দে অনেক কথাই বলেন, হাফ ছেড়ে বাঁচলাম খোঁজা বাবুলের। যাদের অসুবিধে হচ্ছে তাদের সমস্যা আছে, পাল্টা দিলীপের। বারবার রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে মুখ খোলার জের, বিজেপি যুব মোর্চার সভাপতি পদ থেকে সরানো হতে পারে সৌমিত্র খাঁকে। জল্পনায় 3 নাম, দৌড়ে এগিয়ে পুরসুরার বিধায়ক বিমান ঘোষ, জল্পনায় মুকুটমণি অধিকারী থেকে অশোক দিন্দা। কেরলে বাড়ছে জিকা ভাইরাসের সংক্রমণ, রাজ্য প্রস্তুতি শুরু। আগামী সপ্তাহে বৈঠকে স্বাস্থ্যকর্তারা, বিশেষজ্ঞ দল নিয়ে গাইডলাইন তৈরির তোড়জোড়। অন্ধবিশ্বাসের বলি যুবক, সাপে কামড়ানো রোগীকে ওঝার ঝাড়ফুঁক, সময় নষ্ট করে বুজরুকি চিকিৎসা। অবস্থার অবনতি হলে হাসপাতালে দৌড়, দেগঙ্গায় মৃত্যু যুবকের। খবরের জেরে তদন্তের আশ্বাস জেলা শাসকের। রবিবার ভোরে মারাকানায় মহারণ, মুখোমুখি ব্রাজিল আর্জেন্টিনা। উত্তেজনায় প্রহর গুনছে গোটা ফুটবল বিশ্ব। প্রথমবার কোপা জিততে মরিয়া মেসি। রাত 10টায় দেখুন বিশেষ অনুষ্ঠান, কার হাতে কোপা। পেট্রোল ডিজেলের আঁচ গরম রাজ্য রাজনীতি। তেলের দামের দায় পুরোপুরি কেন্দ্রের ঘাড়েই চাপাচ্ছে তৃণমূল। কংগ্রেস আবার মোদী সরকারের পাশাপাশি মমতা প্রশাসনের ভূমিকা নিয়েও সরব। আন্দোলনের চাপে কি তেলের দাম কমা সম্ভব? অর্থনীতি আর রাজনীতির অঙ্ক কি আদৌ মিলছে? ধীরে ধীরে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হচ্ছে। মোদী সরকার জবাব চাই, জবাব দাও। ইস্যু তেলের আগুন দাম। প্রতিবাদে একদিকে তৃণমূলের রাজ্য জোড়া আন্দোলন, অন্যদিকে রাজভবনের সামনে যুব কংগ্রেসের বিক্ষোভ। তেলের দাম বাড়ার পিছনে কেলেঙ্কারির অভিযোগ তৃণমূল কংগ্রেসের। তেল কোম্পানিগুলোর শেয়ার ভ্যালু বাড়ানোর জন্য এই কাজটা করা হয়েছে। তাহলে এই যে শেয়ার ভ্যালু বাড়িয়ে দিয়ে কার সুবিধা হবে? আদানি আম্বানির পুঁজিতে টাকা ভরে দিয়ে কার সুবিধা হবে? এই তেল কেলেঙ্কারি করে কাকে অ্যারেস্ট করতে হবে? সেখানে কোন সিবিআই বা সিট কে কি তৈরি হবে?
সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে সেই প্রশ্নটা রইল। রাজনৈতিক পর্যবেক্ষকদের দাবি, তেল নিয়ে বিজেপির কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছেন ফিরহাদ হাকিমরা। এক ঢিলে অনেকগুলো পাখি মারার কৌশল নিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের জ্বালানি কৌশল 1, আম আদমির ক্ষোভকে কাজে লাগানো। তৃণমূলের জ্বালানি কৌশল 2, বিজেপির উপর চাপ তৈরি। ভোট প্রচারেও বারবার তেলের দাম নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগে তেলের অস্বস্তি কাটাতে দাম এখনই কমানো প্রয়োজন। রাজনৈতিক অঙ্ক সেটাই বলছে। আর্থিক সমীকরণ আবার বলছে কর খুব বেশি কমানোটা এখনই কেন্দ্রের পক্ষে হয়তো সম্ভব নয়। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। মনিদা, রীতিমতো তেল কেলেঙ্কারির অভিযোগ তুলছে তৃণমূল কংগ্রেস। যারা কেলেঙ্কারিতে ডুবে রয়েছে তারা কেলেঙ্কারির বাইরে আর কি দেখতে পারবে? স্বাভাবিক রয়েছে না, যে কাদায় ডুবে রয়েছে তার তো চোখে মুখে সব জায়গায় কাদাই থাকবে। আমি কয়েকটা মৌপিয়াদির কাছে 2 মিনিট সময় চেয়ে নেব। কতগুলো প্রশ্ন উঠে এসেছে, আমি খুব সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করছি 2 মিনিটের মধ্যে। দেবাংশু কিছু দেশের সাথে তুলনা করলো। আমরা এখন ওয়ার্ল্ড লিড করতে চলেছি, যেটা আমাদের লক্ষ্য পরম বৈভবশালী ভারতবর্ষ তৈরি করা। সেক্ষেত্রে জাপান, ফ্রান্স, ব্রিটেন আর জার্মানির থেকে আমাদের কিন্তু দেশে তেলের দাম কম রয়েছে। কম বেশি আর দুটো দেশে কম রয়েছে আমাদের থেকে কম্পেয়ার করে ইউএসএতে, কারণ ওদের টাকা বা ডলারের সাথে সেই প্রতিযোগিতায় নামতে হয় না। আর একটা দেশ হচ্ছে চায়না। চায়নাতে কিন্তু আমাদের থেকে কিছু জায়গায় ওরা পেট্রোলটাকে নিষিদ্ধ করে দিয়েছে, কিছু লোকের জন্য পেট্রোল ব্যবহারই করতে পারবে না, ওদের কম রয়েছে। বাদবাকি যে 4টে দেশ রয়েছে যাদের সাথে আমাদের প্রতিযোগিতা ওয়ার্ল্ড লিডার হওয়ার জন্য, তাদের কিন্তু পেট্রোলের দাম আমাদের থেকে বেশি। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট, সৌম্যদা যেটা বললেন যে কত কোটি টাকা, লক্ষ কোটি টাকা জোগাড় করেছে, এই লক্ষ কোটি টাকা কিন্তু মোদিজি বাড়িতে নিয়ে যায়নি। এই লক্ষ কোটি টাকা থেকে ভারতবর্ষে খণ্ডিত স্বাধীন ভারতবর্ষের ফরেক্স রিজার্ভ আজকে প্রায় $6 বিলিয়ন, সব থেকে বেশি রয়েছে। সৌম্যদার সরকার ইরানের কাছে যে দেনা করেছিল প্রায় 41,000 কোটি US ডলার, সেটা শোধ করেছে। আপনাদের মনে রাখতে হবে এত কষ্ট, এত বিরোধিতা, সাধারণ মানুষের প্রশ্ন, বৈভবশালী দেশ সত্যি, আমাদের দেশ সম্পর্কে আমাদেরও প্রাইড রয়েছে। আমরা ভারতকে বৈভবশালী দেশ হিসেবেই দেখতে চাই, কিন্তু বৈভবশালী দেশের সংজ্ঞা এটা হতে পারে না। এই যে জাস্ট বিরতিতে যাওয়ার আগে যে ফ্যামিলিটার কথা দেখালাম, তিনি তো দেশের একটা অঙ্গ। যেমন আপনি অঙ্গ, যেমন আমি অঙ্গ, তেমনি তিনিও একটা অঙ্গ। তার ঘরে যদি অভাব থাকে, তার ঘরের অভাব দূর না হলে, তার ঘর ক্রমশ অভাবে ডুবলে সত্যি কি একটা দেশ বৈভবশালী হতে পারে? একটু সময় বলছি যে অনির্বাণ বাবু যেটা বললেন যে তেলের দাম বেড়ে যাচ্ছে, ইলেকশন 1 মিনিট আমি শেষ করে নিই, আপনি বলবেন। তেলের দাম নিয়ে যদি আমাদের রাজনীতি করার দরকার থাকতো, তাহলে একটা হাই ভোল্টেজ ওয়েস্ট বেঙ্গল ইলেকশনের সময় আমরা কিন্তু তেলের দাম কমিয়ে রাজনীতি করতে পারতাম। আমাদের কাছে কোনো রাজ্যে ভোট জেতার থেকে দেশের অর্থনীতি, দেশের উন্নতিটা দরকার। এই কারণে কিন্তু আমরা ওখানে কম্প্রোমাইজ করিনি, যেটা অনির্বাণবাবু বললেন। নাম্বার 2, অনির্বাণবাবু আরেকটি প্রশ্ন তুললেন, ধর্মেন্দ্র প্রধান, মহারাষ্ট্র, কেরল, এখানে তো আপনার কোভিডের অবস্থা খারাপ অন্যদের থেকে, তা বলে ওখানকার স্বাস্থ্যমন্ত্রীদের সরায়নি, তার মানে কি ওটা প্রমাণ করে যে ওদের স্বাস্থ্যমন্ত্রীরা সফল স্বাস্থ্যমন্ত্রী? সুতরাং এই দুটোর সাথে তুলনা করে লাভ নেই। একটা জিনিস আমি প্রথমেই বলেছিলাম, অনলি অপোজ নো প্রপোজ। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করছি একদম বিনীতভাবে, এক উপায় হচ্ছে টাকার দাম কমিয়ে, না প্লিজ বলতে দিন। আপনারা বলেছেন, আমি ঠান্ডা মাথায় শুনেছি। শাসক দল হিসাবে সমালোচনা শুনবো, বিরোধিতা শুনবো, কিন্তু শাসক দলের কথাটাও শুনতে হবে। আমি বলছি একটা উপায়, যেমন কংগ্রেস করেছে স্বাধীনতার সময় 1 টাকা ইকুয়াল টু $1। প্লিজ আমাকে বলতে দিন, আপনি বলবেন, আপনি বলবেন স্বাধীনতার সময় 1 টাকা ইকুয়াল টু $1 ছিল, আজকে $1 ইকুয়াল টু কোথায় দাঁড়িয়েছে? আবার ভাই তোমরা, তোমাদের সময় কিন্তু আমি তোমাদের সম্মান দিয়ে চুপ করেছিলাম, তোমাদের সম্মান দিয়ে আমাকে তো বলতে দিয়েছে, তোমার বলার সময় তুমি বলো, কেন সময়টা নষ্ট করছো? একটা বিষয়, আপনি যে প্রপোজালটা দিলেন, ডলারের যে মূল্য রয়েছে সেটাকে ডাউনফল করা, মনে করেন জিএসটি আওতায় আসা উচিত, আমিও মনে করি, মোদিজি মনে করছেন না। সুখে থাকবো না কষ্ট করে সুখে থাকবো, এই
দুটোর মধ্যে আসলে আপনাকে বেছে নিতে আসলে হবে কি হলো মৌপিয়াদি। মৌপিয়াদি? আমি আসলে সৌপ্তিক কিছু বলতে চান, এক সেকেন্ড। এইগুলোর সৌপ্তিক, এক সেকেন্ড, তফাৎ আছে সৌপ্তিক। মনিদা আমি একটা জিনিস জানতে চাই। আজকে প্রথমে আপনি যখন স্টার্ট করলেন নামগুলো নিয়ে, ইংল্যান্ড, ইউএসএ, পাউন্ড, আজকে আমাদের যে রুপিস ইজ ইকুয়াল টু কত পাউন্ড? 105 ছাড়িয়ে গেছে, সেখানেও সেঞ্চুরি। আজকে ডলার সেটাও 70-এর ওপর। আজকে ওই কান্ট্রিগুলোর যে মেন মানুষগুলো, আজকে আপনি একটা কথা বলুন, 2014 কোথায় ছিল? একদম আপনি ঠিক তো প্রশ্ন সেই তুলেছেন আপনি তো সেই রাজনীতির ওখানে চলে যাচ্ছেন। ডলার পাউন্ডের এগেইনস্টে টাকা আমি তো কোথায় ছিল? 2014 নেই, কোথায় ছিলেন? আজকে নরমাল, আজকে যে আম আমি আদমি, বলেছি দুটো আজকে যে আম আদমি ঋণ করে সুখে আম থাকবেন। আমার আদমিকে কথাটা আপনি শোনেননি বলছেন, দাদা প্লিজ দাদা, আপনি আমার কথা শুনছেন না। ঋণ করে সন্তানকে দেনার সৌপ্তিক, না কষ্ট করে সৌপ্তিকের আপনার উদ্দেশ্যে বক্তব্য। মনিদা, আজকে সেই মনিদা প্লিজ, সৌপ্তিকের আপনার উদ্দেশ্যেই বক্তব্য। আজকে সেই ঋণটা মুকুব করতে গিয়ে আজকে আম আদমি আচ্ছে দিন এসছে, তাদের তো ঘরে রান্না চড়ছে না। আজকে এইরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশনে আপনি ফোরেক্সের এটা দেখাচ্ছেন, আর যে সাধারণ মানুষগুলো যারা আজকে খেতে পারছে না, কষ্ট হচ্ছে, তাহলে কি শুধুমাত্র এই কষ্ট পাওয়াটাই মেন? আজকে যে পজিশনে আছে প্রত্যেকটা মানুষ, এই যে কিন্তু খেতে না পেয়ে কেউ মরেনি, সমব্যথী হয়ে লাভ নেই। তাহলে আপনি একটা প্রশ্ন করি, মমতা ব্যানার্জি যখন 1 টাকা, না আপনি তাহলে জানেন না, অবস্থা জানেন না, মানুষের মধ্যে যান না, তাহলে আপনি লোকে খেতে পাচ্ছে না। একটু আগেই 24 ঘন্টা ওখানে দেখিয়েছে, যেখানে ভদ্রলোক বলছে আমাদের আর রান্না চড়ানোর মতন সিচুয়েশন নেই, না খেতে পেয়ে মরে গেছে, ম্যালনিউট্রিশনে মরে গেছে। আজকে আপনি একটা কথা বলুন, মমতা ব্যানার্জি যখন 1 টাকা কমিয়েছিল, 1 টাকা কমিয়েছিল ট্যাক্সে, সেইটা তো একটা ওয়েলকাম মুভ ছিল। তাহলে সেন্টার 1 টাকা কমালো না কেন? অ্যাটলিস্ট 1 টাকা কেন কমালো না? এটার উত্তর আপনি আমায় দিন। আজকে 1 টাকা কমিয়ে দিলে সমস্যার সমাধান হয়ে যেত। হয়নি তো, আপনারা তো 1 টাকাও কমাননি। এটা সংকীর্ণ রাজনীতি নয়। আমি 1 টাকা দেবাংশু, সংকীর্ণ রাজনীতি করছো তোমরা। দেবাংশু, 1 টাকা কমিয়ে তোমরা আসলে গিমিক দিতে চেয়েছিলে। মণিকাঞ্চনদার বক্তব্যের অন্তত তাই নির্যাস। আসবে সৌপ্তিক। দেবাংশু, মণিকাঞ্চনদার বক্তব্যের নির্যাস এটাই। দিদি, আমি মনিদার মতো 2 মিনিট নেব না, আমি জাস্ট 1 মিনিট চাইছি, সব উত্তর দিয়ে দিচ্ছি, এবং 1 মিনিটে আমি 30 সেকেন্ডের জন্য একটা জিনিস শোনাবো আমার টাইমের মধ্যে থেকে। আর সেটা হলো 2014 সালে আমরা যারা প্রত্যেকে টেলিভিশনের সামনে বসেছিলাম, সেই টেলিভিশনের সামনে বসে বিজেপির একটা বিজ্ঞাপন আমরা শুনেছিলাম, তার জাস্ট 4টে লাইন দিদি শোনাই। हर बार बढ़ते गए तो पेट्रोल डीजल के दाम हर बार बढ़ते गए तो स्कूटर खड़ा कर दिया, बस से चलने लगे। पढ़ाई लिखाई के खर्चों ने हमारी जेबें खाली कर दी, फिर भी मन मारकर काम चलाया। আর এটা লাস্টে গিয়ে কি বলছে দিদি? এই যে खिलाएंगे महंगाई को लगातार बढ़ाने वालों, जनता माफ नहीं करेगी। चलो हालात बदले, देश की सरकार बदले, भाजपा को वोट दे। এটা ছিল বিজেপির বিজ্ঞাপন। তেলের দাম বাড়ছে, গাড়ি চালানো যাচ্ছে না, বিজেপিকে ভোট দিন, দেশের পরিস্থিতি পাল্টান। তখন কি মনিদাদের বিজ্ঞাপনটা করার সময় মনে ছিল রাজ্য সরকারগুলো ট্যাক্স কমাচ্ছে না বলে দাম বাড়ছে? তাহলে তখন কেন মনমোহন সিং এর সরকারকে টার্গেট করে বিজ্ঞাপনটা তৈরি করা হয়েছিল? মনিদা, পিএম মোদির কি অন্য থট প্রসেস ছিল, আর এখন কি পাল্টে গেছে চেয়ারে বসে? এইটা আমার একটা প্রশ্ন। আমি তো বারবার বললাম, আমি বারবার উত্তর দিচ্ছি মৌপিয়াদি, একটুখানি অন্যরা যদি চুপ করে তাহলে আপনাদের বিজ্ঞাপনে বলছেন যে মেহেঙ্গাইকে যারা বাড়াচ্ছে জনতা তাদের মাফ করবে না। আপনাদের বিজ্ঞাপনে বলছে যে বদলে দিন বদলে নতুন সরকার এলে সমস্ত কিছু একদম ম্যাজিকের মতো উবে যাবে, মূল্যবৃদ্ধি। আমাকে বলতে দিন। আপনি দেখুন 2013-14 সালে মুদ্রাস্ফীতি কোথায় ছিল? হাইয়েস্ট হয়েছিল আমার যতটুকু মনে আছে 13.16। সেখানে আমাদের সব বাদ দিন মনিদা, 2014 সালে $108 ছিল কাঁচা তেলের দাম, আজকে সেটা 75। দেখুন সোজা অঙ্ক বলুন, সোজা অঙ্ক বলুন। সেদিন $108। মানে আমি একটা সহজ জিনিস জানতে চাইছি, সেদিনের এই বিজ্ঞাপনটা যদি, এক সেকেন্ড মনিদা, যদি সেদিনের এই বিজ্ঞাপনটা সঠিক হয়, কোনটা সঠিক বলে ধরবো? বিজ্ঞাপনটা সঠিক হলে আপনার আজকের অবস্থানটা সঠিক নয়,
আর যদি আপনার আজকের অবস্থানটা সঠিক হয় তাহলে বিজ্ঞাপনটা সঠিক। আর নাহলে বিজেপির যদি বুকের পাটা থেকে বিজেপি এই সেম বিজ্ঞাপনটাই আরেকবার টিভিতে রোজ চালাক। চালাবেন মনিদা? সেটাও ঠিক ছিল, আজকের অবস্থানও ঠিক আছে। আমার আপনি দেখুন, আমি ফেসবুকে আজকেই পোস্ট করেছি মুদ্রাস্ফীতি, শতরূপ তোমার সময় তুমি বলো মুদ্রাস্ফীতি কোথায় ছিল 2004 থেকে 2019। আচ্ছা ভাই, আমি মণিকাঞ্চন পাল, এক মিনিট মৌপিয়াদি, আমি মণিকাঞ্চন পাল আমি কি করে প্রমাণ করব? আধার কার্ড দেখিয়ে, ভোটার কার্ড দেখিয়ে, আমার প্যান কার্ড দেখিয়ে। তো আপনি জিনিসের দাম কন্ট্রোল হয়েছে কিনা সেটা কিভাবে প্রমাণ করবেন? মুদ্রাস্ফীতির হার দেখিয়ে। আমরা কোথায় মুদ্রাস্ফীতি রেখেছি? 5%। সাধারণ মানুষ কিন্তু মুদ্রাস্ফীতি দেখে বোঝে না। এই যে আপনি প্রমাণ চাইছেন না, মূল্য বৃদ্ধি হচ্ছে কিনা তার প্রমাণ হচ্ছে। এক সেকেন্ড, মূল্য বৃদ্ধি কিনা তার প্রমাণ চাইছেন তো? সাধারণ মানুষ নেই, মুদ্রাস্ফীতি ইত্যাদি এগুলো তাদের কাছে ভীষণ অ্যাবস্ট্রাক্ট। আপনাকে আমি শোনাবো, পেট্রোল পাম্পে কয়েকজন মানুষের বক্তব্য শুনলেই বুঝতে পারবেন যে এই মূল্যবৃদ্ধির প্রমাণ আসলে কাকে বলে। এবার সাইকেলেই আমাদেরকে চড়তে হবে, যা পরিস্থিতি, তাতে তো আমাদের কাজ এগোবে না। একটা বাইকে প্রচুর কাজ করে, একটা লোক বাইকে চড়ে প্রচুর কাজ করে, সেই কাজটা তার করতে পারছে না, তাহলে আরও দেউলিয়া হয়ে যাচ্ছে। তাহলে এবার রাজ্য সরকার কত টাকা ট্যাক্স নিচ্ছে পেট্রোলের উপরে, ডিজেলের উপরে, এবং কেন্দ্র সরকার কত টাকা ট্যাক্স নিচ্ছে সেটা স্পষ্ট হয়ে যাবে যেন সাধারণ এটা চেক করলে। আগে মানুষ যে 300 টাকা তেল ভরতো বা ফুল ট্যাঙ্ক করতো, এখনকে মানুষকে তেল ভরতে গেলে আগে পকেটে হাত দিতে হচ্ছে, দেখতে হচ্ছে কি আছে। মানে মানুষের আয় কিন্তু এখন দিন দিন কমেছে লকডাউনে, কিন্তু জিনিসপত্রের দাম বেড়েছে। যেমন ধরুন তেলের দাম, আর তেলের দাম বাড়া মানেই তো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে, তাই না? এটাই তো প্রমাণ মনিদা, আর কি প্রমাণ চাইছেন? মানুষের যখন পকেটে ছ্যাঁকা লাগে, হিসেলে ছ্যাঁকা লাগে, সেটাই তো প্রমাণ। আমি এখানে একটু সৌম্যদার কাছে আসি, কারণ দেবাংশু, এক সেকেন্ড আসবো সৌপ্তিক, কারণ দেবাংশু যে বিজ্ঞাপনটা শোনালো সেই বিজ্ঞাপনের নিশানায় তো আসলে ছিল কংগ্রেস সরকার, তৎকালীন কংগ্রেস সরকার। আসলে না না, আমি দূর থেকে বলছি তো, এরা যদি বারবার এরকম করে তাহলে তো মুশকিল। আমাকে একটু বলতে সুযোগ দাও। আমি বলছি যে মণিকাঞ্চন 5টা দেশের নাম বলেছে। মণিকাঞ্চন 5টা দেশের জিডিপিও বলেনি, পার ক্যাপিটা ইনকামও বলেনি। আমার কথা হচ্ছে 25%, এটা গত 7 বছরে 25% মানুষ রাত্রিবেলায় না খেয়ে শোয় ভারতবর্ষে। 25 বছরে ক্ষুধার ইন্ডেক্সে বাংলাদেশ আর পাকিস্তানের নিচে ভারতবর্ষ। আজকে ভারতবর্ষের ট্রাম্পকে, এই যে একটু আগে অনির্বাণ বলছিল, আমি অনির্বাণ কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। এই দেশ 258 কোটি টাকা 7 বছরে 258 টন সোনা বন্ধক রেখেছে। শুধু ট্রাম্পকে নমস্ত করেছে 100 কোটি টাকা। আর এই দেশে 5,55,000 কোটি টাকা যারা টাকা মেরে দিয়েছে শিল্পপতিদের ঋণ মাফ করে দিয়েছে, আর তেলের ট্যাক্স কমাতে পারছে না। ভুটানকে 10,000 কোটি, বাংলাদেশকে 17,000 কোটি, সুদানকে 50,000 কোটি টাকা, আপনি নেপালকে দিচ্ছেন 39,000 কোটি টাকা, দান খয়রাতি করছেন। এ কি যশস্বী প্রধানমন্ত্রী? ভারতবর্ষে আপনি বলুন, শুধুমাত্র কুম্ভ মেলা করার জন্য 5,000 কোটি টাকা খরচা করেছে এই ভারতবর্ষে। গত 7 বছরে আপনি শুধুমাত্র বিশ্ব ব্যাংকের কাছে 7,000 কোটি টাকা আর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে 1,500 কোটি টাকা ঋণ করেছে। মিথ্যে কথা বলছে টিভি চ্যানেলে বসে। আর ইনফ্লেশনের কথা বলছে। ভারতবর্ষে ইনফ্লেশন রেট কত আজকে আপনি বলুন? একটা মানুষ খিদের জ্বালায়, ক্ষুধার ইন্ডেক্সে পাকিস্তান আর বাংলাদেশের নিচে ভারতবর্ষের লোকেরা। আজকে বিশ্বের সবথেকে বেশি বেকার ভারতবর্ষে, আর এখানে বসে বসে গল্প শোনাচ্ছেন। গত 7 বছরে দেশটাকে অন্ধকারে নিয়ে চলে গেছেন। আর আপনি বলছেন আজকে সেফটি বেল্ট কোথায়, সেফটি নেট কোথায়? আমি যেমন রাজ্য সরকার তেমন কেন্দ্রীয় সরকার, একটু দয়া করুন, মানুষের উপর দয়া করুন। এখানেই তো প্রশ্নটা তোলা হচ্ছে যে আপনারা রাজ্য সরকারের, ডেফিনেটলি আপনারা রাজ্য সরকারের হাতেও যে এই কিছুটা হলেও সুরাহার চাবিকাঠি রয়েছে, এটা আপনারা দাবি করছেন এবং তার প্রতিবাদে আপনারা সামিল হচ্ছেন। এখানেই তো প্রশ্নটা তোলা হচ্ছে যে আপনারা যে সমস্ত রাজ্যে ক্ষমতায় রয়েছেন সেখানে কতটা সুরাহা দিতে পারা যাচ্ছে? একটু মানবিক হোক না, রাজ্য সরকার একটু মানবিক হয়ে কিছুটা দিক না। হয়েছে বলেই দাদা, এক সেকেন্ড দেবাংশু, আমি তো এইটাই বলছি বারবার।
কংগ্রেস শাসিত রাজ্যগুলোতে তো কোথায় পেট্রোল তো 100 টাকা করে গোটা মোবাইলে দেশেই আমি একটা অবস্থা, কথা একই বলছি, অবস্থা। এখানে- আর মণিকাঞ্চন দা একটা কথা শুধু বলুন না, গ্যাসের দাম কেন 900 টাকা? 12 টাকা ছত্তিশগড়, আরে ওটা- 12 টাকা। আরে দাদা শুধু ছত্তিশগড়ে 12 ক্ষমতা টাকা আছে, কমিয়েছে ছত্তিশগড়, রাজস্থানে দেবাংশুর কত খবর টাকা নাও আগে। কমিয়েছেন, মহারাষ্ট্রে কত টাকা কমিয়েছেন, আর ছত্তিশগড়ে 12 টাকার মোবাইলে- গল্প আরে শেষ। ভাই, যেখানে- আজকে 100 আরে টাকা তুমি তো করে ছত্তিশগড়ে। দেখাও। আরে আজকে তোমার- ছত্তিশগড়ে তোমার 100 রাজ্যে কত টাকা? তাহলে কি তোমার রাজ্যে করো। ছত্তিশগড়ের অ্যাকচুয়াল দাম ভ্যাটে- 112 ভ্যাটে টাকা? কত টাকা নিচ্ছ? আরে আজকে ছত্তিশগড়ে দাঁড়াও, 100 টাকা কি করে? মহা ভ্যাটে মুশকিল তো। কত টাকা নিচ্ছ? আপনি আমাকে বলুন না, 12 টাকা ছেড়ে থাকলে আজকে ছত্তিশগড়ে 100 টাকা আরে দাম কি মুশকিল করে? তো হচ্ছে, তাহলে কি আসল দাম 112 টাকা? কি ছত্তিশগড়ে বলবো 100 টাকা বলছে? নয়। শতরূপ, শতরূপ, শতরূপ। আমি just 20 সেকেন্ড চাইছি। আমার সাথে দিলীপ ঘোষ দেবাংশু এক সেকেন্ড, দেবাংশু এক সেকেন্ড। শতরূপ কেরল তো নাকি তোমরা যেটা দাবি করে থাকো যে কেরল বিভিন্ন ক্ষেত্রে পথ দেখায়, অনুপ্রেরণার গল্প একটু কম বলো। সে কেরলই বা কি পথ দেখাতে পারলো এই ক্ষেত্রে? দেবাংশু একটু দাঁড়াও, এক সেকেন্ড। মৌপিয়াদি, যেমন পশ্চিমবঙ্গ সরকারের একটা ফেব্রুয়ারি মাসে পদক্ষেপের কথা এখানে বাই অ্যান্ড লার্জ সবাই প্রশংসা করেছে যে 1 টাকা সেস কমানো হয়েছিল। আমি খালি তোমাদের মনে করাই, ফেব্রুয়ারি মাসে স্টেটের সেস সবার আগে কমিয়েছিল কেরালা, তারপরে পশ্চিমবাংলা সহ বেশ কতগুলো রাজ্য সেটা ফলো করেছে। তবে আমি এখানে আবার বলছি, সৌম্যদা এবং দেবাংশুর মধ্যে ঝগড়া হচ্ছিল, এইটার জন্য আমরা সৌম্যদাদেরকেও এই মুহূর্তে ব্লেম করছি না, দেবাংশুকেও ব্লেম করছি না, বা দেবাংশুর দলকেও ব্লেম করছি না। আজকে যদি কেন্দ্রের সরকার জিএসটির আওতায় পেট্রোলিয়াম প্রোডাক্টকে আনে, তাহলে এই আলোচনাই অবান্তর হয়ে যাবে যে এই রাজ্য কেন করছে না, ওই রাজ্য কেন করছে। কোন ঠিক এখানে আমি একদম শেষে অনির্বাণের কাছে যাব, খুব সংক্ষেপে। অনির্বাণ, যদি দেখি এক সেকেন্ড, শতরূপ আমার সময় একদম সংক্ষিপ্ত। 5টা সেকেন্ড আমি খালি একটা কথা মণিশঙ্করদার কথার উত্তরে বলতে চাই। সময় 1 সেকেন্ড। শতরূপ আমার সময় একদম শেষ। জাস্ট 5টা সেকেন্ড দাও। মণিশঙ্করদা, একটা ফান্ডামেন্টাল সমস্যা কি হচ্ছে জানেন তো? আপনি দেশ বলতে দেশের সরকারের সমৃদ্ধি বোঝেন, মানুষের সমৃদ্ধি বোঝেন না। তাই মানুষের রান্নাঘরে উনুন জ্বলছে না, আর আপনি দেশের কোষাগারে কত টাকা বাড়ছে, আপনার বাড়তি কালেকশন হচ্ছে, তার গল্প শুনি আপনি বলছেন দেশের সমৃদ্ধি। কেন্দ্রের কর, পেট্রোলের ক্ষেত্রে কেন্দ্রের কর 33 টাকা 2 পয়সা, রাজ্যের ভ্যাট 19 টাকা 56 পয়সা, ডিজেলের ক্ষেত্রে 32 টাকা 1 পয়সা, 14 টাকা 5 পয়সা। আমি একদম পাটিগণিতের হিসেবে যদি যাই, এই যে দাবিটা উঠছে যে জিএসটির আওতায় যদি পেট্রোপণ্যকে আনা হয়, তাহলে কি সত্যিই সুরাহার একটা পথ খোলা থাকবে? আমি একটা কথা বলি, আপনি প্রথম লেগে সব থেকে কম সময় আমাকে দিয়েছিলেন, কিন্তু সব থেকে সঠিক কথাটা হয়তো আমি এই রাজনৈতিক কচকচানের উপর দিয়ে উঠে বলতে পেরেছি সাধারণ মানুষের জন্য। আর একটা কথা বলছি, এই জিএসটি আনলেই যে তেলের দাম কমে যাবে, এই যে আলোচনাটা আজকের দিনে হচ্ছে, এটাকে আমরা বলি বিলম্বিত বোধোদয়। এটা 4 বছর পরে কেন আজকে আলোচনা হচ্ছে বলুন তো? জিএসটি ইমপ্লিমেন্টেশন হয়েছিল 2017 সালের 1 জুলাই, এবং জিএসটি সেই বোধোদয়ও আদৌ হয়েছে কিনা সেটা নিয়ে তো প্রশ্ন। আমি বলছি, এখন এই কয়েকদিন আগে মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং ধর্মেন্দ্র প্রধানজি বলেছিলেন যে তেলটাকে যদি আমরা জিএসটির আওতায় আনতে পারি তাহলে হয়তো দাম কমতে পারে। এটা স্ট্র্যাটেজিক ডিসিশন, এটা সরকার নেবে, জিএসটি কাউন্সিলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। জিএসটি কাউন্সিল কত রেট হবে তার স্কোপ অফ ওয়ার্ক আলাদা। জিএসটি কাউন্সিল অন্য জিনিস ঠিক করবে, কিভাবে কালেকশন হবে, কত পার্সেন্ট কালেকশন হবে, সেটা জিএসটি কাউন্সিলের ডিসিশন। কিন্তু জিএসটি আওতাভুক্ত হবে কি হবে না সেটা ক্যাবিনেট ডিসিশন। সেটা আপনি 370 আপনি অ্যাপ্লিকেবল করে দিচ্ছেন পার্লামেন্টে গিয়ে, রাজ্যসভাতে গিয়ে এবং লোকসভাতে গিয়ে। আপনি জিএসটি ইমপ্লিমেন্টেশন করতে গেলে কি অমিত মিত্রর পারমিশন চাই? একদম চাই না, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। কিন্তু এর সঙ্গে সঙ্গে মানতে হবে যে জিএসটি কালেকশনেও কিন্তু কেন্দ্রীয় সরকার নিজে টক্কর দিতে চলেছে। প্রত্যেক মাসে জিএসটি কালেকশন বাড়িয়ে চলেছে, 1,41,000 কোটি টাকা। এই করোনা আবহেও কিন্তু জিএসটি কালেকশন করেছে প্রত্যেক মাসে। আপনাকে আমি একটাই কথা বলছি, সরকার যখন তার ইনকামটাকে বাড়াতে চাইবে এবং ইনকাম বাড়িয়ে আপনি আর্থসামাজিক সুরক্ষার কথা বলবেন যে আমি ফ্রিতে ভ্যাকসিন দিচ্ছি, আমি ফ্রিতে রেশন দিচ্ছি, সেখানে আপনি বলবো কন্ট্রাডিকশন বা দ্বিচারিতা। আমাদের সময় একদম শেষ, এখানেই শেষ করতে হবে। ঠিকই, এই পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি এই মুহূর্তে মধ্যবিত্তকে চূড়ান্ত একটা সংকটের মুখোমুখি ফেলে দিয়েছে। এই নিয়ে কেন্দ্র রাজ্য চাপানুতর চলছে, কিন্তু যেটা কিছুক্ষণ আগে সৌপ্তিক একদম রাইটলি বলছিলেন যে সেই পহেলে আপ দেখা যাচ্ছে, সেই সদিচ্ছা কোথায়? বিভিন্ন কেন্দ্রে এবং বিভিন্ন রাজ্যে যে সমস্ত শাসক দল রয়েছে তাদের পারস্পরিক চাপানুতর বাদ দিয়ে কেউ এগিয়ে এসে পথটা দেখাচ্ছেন কি এখনো পর্যন্ত? এই প্রশ্নটা রয়েই যাচ্ছে। আপাতত আপনারা এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা।